আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দেয়ার লাস্ট চান্স টু রিমুভ ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান সাহেব উনি এটা বুঝতে পারছেন কিনা, আমার কাছে সেটি প্রশ্ন। কারণ উনি 2024-এর 5ই আগস্ট থেকে বিভিন্ন ভাবে বক্তৃতা দিচ্ছেন, উনি সেনা অ্যাড্রেস করছেন, অফিসার্স অ্যাড্রেস করছেন এবং বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, উনি দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকশন প্রকৃতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে বা ওনার নেতৃত্বের পক্ষ থেকে আমরা দেশে এবং প্রবাসে বসবাসরত কেউই আমরা দেখিনি। আমার ভয় হচ্ছে ওই জায়গায় যে শেষ মুহূর্তে যখন সেনাপ্রধানকে সরিয়ে যে কোনো একজন আগামী 22 তারিখে যখন তাদের আদালতে হাজির করা হবে, তারা যদি একজন বলে যে আমরা এটা করেছি সেনাপ্রধানের নির্দেশে, তাহলে সেনাপ্রধান তার আসামি হবে। এই যে স্পর্শকাতর বিষয়টা, সেটা উনি উপলব্ধি করছেন কিনা বা অন্য সেনাবাহিনীর সিনিয়র অফিসাররাও সেটা উপলব্ধিতে আনছেন কিনা। কারণ এখানে শুধু এই 15 জন বা 26 জন যে সেনা কর্মকর্তা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই সংখ্যা বাড়বে। সেখানে একজন অধিনায়ক থাকবে প্রেসিডেন্ট হিসেবে এবং একজন সিনিয়র অফিসার, তার সমন্বয়ে 5 জন অফিসার দিয়ে একটা কোর্ট হবে। সেই কোর্টে ওই সেনা সদস্যদের বিচার শুরু হবে। সুতরাং এই যে একটা নির্দিষ্ট আইন আছে, সেই আইনটাকেও লঙ্ঘন করে তারা আসলে, আমি আশ্চর্য হইনি। কেন আশ্চর্য হয়ে জানেন? এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের যে কোর্টে দাঁড় করানো হয়েছিল, অভিযোগ আনা হয়েছিল, সেই কোর্টেই আজকে বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশ স্বাধীন করেছে, যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই বীর সেনাদেরকে হাতে হাত করা পরিয়ে সেই একই ডকের ভিতর দাঁড় করানো হয়েছে। সুতরাং এখানে তারা তো পুরো জিনিসটাই উল্টে গেছে। আর এখানে সেনাবাহিনী কেন, আপনি দেখেছেন যে ওই জুলাই আগস্টে কিভাবে পুলিশকে হত্যা করেছে, থানায় আগুন দিয়ে সমস্ত অস্ত্রগুলি লুট করে নিয়ে গেছে, আর সেই পুলিশ সদস্যদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করে ঝুলিয়ে রেখেছে, রাস্তায় পুড়িয়ে হত্যা করেছে, এবং সেগুলো বিচার হয়নি, সেগুলো ইনডিমনিটি দিয়ে বন্ধ করে রেখেছে এই পুলিশ অফিসাররা। অর্থাৎ পুলিশের মেরুদণ্ডটা পুরো ভেঙে দিয়ে পুলিশ যে প্রতিষ্ঠানটাকে, সেই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে ধরেছে সেনাবাহিনী। এই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, বাংলাদেশ রাষ্ট্রটি গঠিত হবার পর, জাতির পিতা বঙ্গবন্ধুর দেশ নেতৃত্বে দেশ স্বাধীন হবার পর, এই সেনাবাহিনীকে আমরা দেখেছি অনেক যত্ন করেই কিন্তু সেনাবাহিনী গঠন করা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনী। এবং জাতির পিতা তো করেছেনই, আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি করেছেন সেটা কিন্তু সেনা প্রধানদের বক্তব্যেই কিন্তু আমরা দেখেছি, যে যারা একবেলা ভাত খেত তারা দুবেলা ভাত খায়। তাদের সমস্ত বাংলাদেশের সকল কাজে, ভালো কাজগুলিতে এই সেনাবাহিনীর, এই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সাহায্য করছিল। আজকে সেই সেনাবাহিনী দেখেন, সেই সেনাবাহিনীদেরকে আজকে হাত করা পরিয়ে এই ট্রাইব্যুনালের মতো, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করা হচ্ছে। বীর মুক্তিযোদ্ধারা আর যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য জি, সঞ্জিদা খানম, আপনার বোধহয় একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। চলে এসছে, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যেই কোর্টে যুদ্ধ অপরাধীদের, এই হত্যাকারী, মানবতা লঙ্ঘনকারীদের, যারা আমার মা বোনকে ধর্ষণ করেছিল, মানে মা ভাই বাবাকে যারা গুলি করে হত্যা করেছিল, সেই হত্যাকারী, সেই গণহত্যাকারীদেরকে যেখানে বিচারের আওতায় আনা হয়েছিল, যেই আদালতে দাঁড় করে, আজকে সেখানে দাঁড় করানো হয়েছে হাত করা পরিয়ে বীর মুক্তিযোদ্ধাদের, যারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে বঙ্গবন্ধুর সেই নেতৃত্বে।
আজকে তাদেরকে হাতকড়া পরানো হয়েছে। সেখানে আজকে দেশপ্রেমিক যে সেনাবাহিনী, তারা তারা অন্যায় করলে তাদের বিচার হবে, নির্দিষ্ট আইন আছে তাদের জন্য। উদ্দেশ্যটাই হচ্ছে এই যারা এই স্বাধীনতায় বিশ্বাস করে তাদের হাতে আজকে হাতকড়া পরাতে হবে, কারণ জঙ্গিদের হাতে আজকের দেশ। আজকের এই দিনে ডক্টর ইউনূস কোথায়? ফুড সিকিউরিটির উপর একটা কনফারেন্সে নাকি গেছেন। আজকে বাংলাদেশকে সেই খাদ্য ঘাটতির দেশ শুধু না, এই গত 1 বছরে বাংলাদেশের 21% মানুষ দরিদ্র হয়েছে। 21% মানুষ, নট এ ম্যাটার অফ জোক। এটাই হচ্ছে ডক্টর ইউনূস, যিনি আজকে ফুড সিকিউরিটির জন্য সে কনফারেন্স করে বেড়াচ্ছেন। আর আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সামনে দুর্ভিক্ষ দেখছি, আমরা সামনে দুর্ভিক্ষ দেখছি পরিষ্কার। মানুষের পেটে ভাত নেই। 21% মানুষ, যেখানে যে দেশে দারিদ্র্যের নিচের সীমায় চলে যায়, আজকে মানুষের চাকরি, জব নাই, জব অপরচুনিটি নাই, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, মিল ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের রেমিটেন্স কমেছে, রিজার্ভ কমেছে। রিজার্ভ তো একেবারে খুব খারাপ অবস্থা। সুতরাং এই যে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসলো একটা গুছানো বাংলাদেশ, যেই বাংলাদেশ স্বপ্ন দেখছিল, যেই বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে উন্নত বাংলাদেশের পা রাখছিল, অপ্রতিরোধ এক উন্নয়ন যাত্রায় বাংলাদেশ চলছিল, যেই বাংলাদেশকে দেখে সারা বিশ্ব অবাক দৃষ্টিতে বলতো যে বাংলাদেশ এটা মানে একটা দৃষ্টান্ত, দারিদ্র বিমোচনের একটা রোল মডেল, নারীর ক্ষমতায়নের রোল মডেল, যে কারণে 2010 সালে কিন্তু আমরা এমডিজি পুরস্কার পেয়েছিলাম। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা পুরস্কৃত হয়েছিলাম। আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সামনে আছে। আমাদের কত বিষয়গুলি অ্যাচিভমেন্ট, এত অ্যাচিভমেন্ট তৌফিক ভাই। আজকে আমাদের অর্থনৈতিক চাকা যেখানে ঘুরছিল, খুব গতিতে ঘুরছিল, সেই চাকাকে থামিয়ে দিয়ে আজকে ডক্টর ইউনূস একদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে, আরেকদিকে সবচেয়ে বেশি ক্ষতি করছে কোনটা? সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটাকে বদলে দেওয়ার চেষ্টা। আজকে দেখেন বাংলাদেশের একটা অংশ আবার বদলে দেওয়ার চেষ্টা। জি, আমি আবার আসবো আপনার কাছে। মোহাম্মদ আলী সিদ্দিকী, মানবাধিকারও নেই বাংলাদেশে। মানবাধিকার বলতে কিছু নেই, বিচার আইনের শাসন নেই। আইনের শাসনের নামে আজকে চলছে হচ্ছে মব শাসন। মব করে শিক্ষকদেরকে অপমান করা, অপদস্থ করা, সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা, আওয়ামী লীগের নাম মানুষের মন থেকে মুছে ফেলবার চেষ্টা করা। এই যে মানে আইনের শাসন থেকে সারা বাংলাদেশ আজকে বঞ্চিত হচ্ছে। আজকে আইনের শাসন বলতে কিছু নেই। মব দ্বারা আজকে চিফ জাস্টিস নিয়োগ হয়। আপনি দেখেন, মব করে চিফ জাস্টিসকে ফেলে দিয়ে নতুন চিফ জাস্টিস নিয়োগ হয়। মব দিয়ে যাকে পছন্দ না হলো তাকে অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিসদেরকে বের করে দিয়ে তাদের পছন্দ মতো জাস্টিসদেরকে এনে বসিয়েছে। সুতরাং বাংলাদেশে আইনের শাসনও নেই, বাংলাদেশের মানুষ দরিদ্র হয়েছে, বাংলাদেশে আজকে মানুষ কথা বলবার অধিকার নেই। সমস্ত বড় বড় সাংবাদিকদের, সব সম্পাদকদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। কথা বলার যে অধিকার, সেই অধিকারটুকু সাংবাদিকদের পর্যন্ত নেই, সাধারণ মানুষের তো নেই। আজকে সেই সাংবাদিকরাও কিন্তু আজকে নিপীড়িত, নির্যাতিত। সুতরাং এই গভর্নমেন্ট আর যাই হোক না কেন, মানুষের মঙ্গলে তারা কাজ করতে পারে না, জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিয়ে গেছে ওরা। জি, ধন্যবাদ। আপনি সঙ্গে থাকুন। মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনি তো যুক্তরাষ্ট্রে কাজ করছেন মানবাধিকার নিয়ে এবং বিশ্বের সব দেশেরই খোঁজ খবর, বিভিন্ন দেশের খোঁজ খবর রাখেন। আপনার কি এরকম কোন তথ্য আছে যে কোন দেশে ক্যান্টনমেন্টের মধ্যে সিভিল কোর্ট বসানো হয় কিংবা কারাগার, আলাদা করে কারাগার স্থাপন করা হয়? এটা একটু আমার জানা নাই, আমার ঘাটতি থাকতেই পারে। আপনি একটু জানাতে পারেন কিনা এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সেনা আইনের, সারা পৃথিবীতে সেনা আইনে তাদের যে কোর্ট মার্শালের ব্যবস্থা আছে, যেটা কি বলে অ্যাডভোকেট সঞ্জিতা আপা বললেন, এই অপশনগুলা যতটুকুন আমার জানা আছে সেটুকুন জানি। কিন্তু এখানকার বিষয়টা যেটা আপনি আজকের টপিকসে বলেছেন যে ক্যান্টনমেন্টে কারাগার বনাম কোর্ট মার্শাল,
একটি বিতর্ক সামনে এসছে। যখনই সেনা সদস্যদেরকে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে, সেনা প্রধানের একটি স্টেটমেন্ট ইতিপূর্বে আমরা দেখেছি, উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন সেই অফিসারদের অ্যাড্রেসে যে আমার সেনা সদস্যদেরকে হাত করা পরায় প্রিজন ভ্যানে নিয়ে আইসিটি আদালতে নিয়ে যাওয়া হবে, এটা উনি কোনোভাবে মানতে পারছেন না। এবং সামাজিকভাবেও একটা বিষয় হচ্ছে যে সিনিয়র সেনা অফিসারদেরকে নিয়ে ওই আইসিটি কোর্টে, যেটা জামাতের বিচারক, জামাতের প্রসিকিউশন, জামাতের বিরোধী দলের তাদের অ্যাসাইন্ড লয়ার, মানে জামাতি কোর্ট, সেই তথাকথিত আইসিটি কোর্টের সামনে নেওয়া হবে দেখে এই বিতর্ক যাতে না হয়, বা আগামী 22 তারিখে নির্ধারিত তারিখে এদেরকে প্রিজন ভ্যানে করে ওই আদালতে নেওয়া, সেটা অন্যান্য সেনার সদস্যদের মধ্যে প্রতিক্রিয়া হতে পারে বলে আমার ধারণা তারা এই আদালত ক্যান্টনমেন্টের মধ্যে বসিয়েছে। তবে আমার কাছে মনে হয় যে এটা বিরল না বাংলাদেশে। আরেকজন সেনা শাসক, স্বৈরাচারী সেনা শাসক জিয়াউর রহমান, আপনারা জানেন যে তিনি 1143 জন বিমান বাহিনীর অফিসার, জওয়ান এবং জেসিও তাদের সদস্যদেরকে ক্যাঙ্গারু কোর্টে এইভাবে কোর্ট বসিয়ে তিনি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন নামমাত্র বিচারে। তো এই সেনা সদস্যরা জীবন দিয়েছে বিভিন্ন ভাবে সেনা শাসকদের হাতেই, ওনাদের হাতেই। এবার হয়তো মনে হচ্ছে যে পাকিস্তানি আইএসআই, আমেরিকার ডিপ স্টেট এবং তাদের যে পুতুল দীর্ঘদিন ধরে যাদেরকে তৈরি করেছে, যাকে সো কল্ড নোবেল পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যাকে প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয়েছে, তাকে তৈরি করে ওখানে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ ইমপ্ল্যান্টেড ইন্টারিম গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার, তিনি বসে ওখানে এবার যেটা করতেছেন, সেই যে 71-এর আমাদের যে গৌরব উজ্জ্বল স্বাধীনতা, মুক্তিযুদ্ধের অর্জন, সেই সময় যারা পরাজিত শক্তি ছিল, সেই পরাজিত ত্রিপক্ষীয় শক্তি একীভূত হয়েছে। আপনি একটু মনে করে দেখবেন, এই পরাজিত জামাত, এই পাকিস্তানের আইএসআই এখন মানে ঘাঁটি ঘিরে বসেছে বাংলাদেশে, প্রতি সপ্তাহে তাদের জেনারেলরা আসছে। আর যে সরকার উৎখাতের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত $29 মিলিয়ন এবং $21 মিলিয়ন দিয়ে ইউএসএআইডি, জর্জ সরোসের ওপেন সোর্স ফাউন্ডেশন এবং অন্যান্য সমস্ত এজেন্সিস গুলা, এনডিআই, তারপরে আইআরআই, তারা মিলে গভীর ষড়যন্ত্র করে সরকার, মানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে হটিয়ে আজকে জামাতি প্রশাসন, এবং তারা সেই প্রতিশোধ নিচ্ছে আজকে 54 বছর পরে এসে। আমাদের বুঝতে হবে এই যে পরিকল্পনা তাদের, এই সূক্ষ্ম পরিকল্পনায় সেনা সদস্যদেরকে যদি তাদের কোমর ভেঙে দেওয়া যায়, ইতিপূর্বে আমার সহবক্তা উনি বলেছেন, সহ আলোচক বলেছেন যে পুলিশ বাহিনী, র্যাব, আনসার, বিডিআর, তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের কোনো মনোবল নাই, তাদের 450 থানায় লুট করে তাদের অস্ত্র নিয়ে নেওয়া হয়েছে। প্রায় 3000-এর উপরে পুলিশ সদস্যকে হত্যা করে আজ পর্যন্ত একটা বিচারের জন্য একটা মামলা করার সুযোগ দেওয়া হয়নি। এবং আগস্ট, জুলাই, কি বলে, তথাকথিত বিপ্লবের পরে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার জন্য ইনডেমনিটি দেওয়া হয়েছে। আমরা জানি আগে একবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ইনডেমনিটি দেওয়া হয়েছিল। ইনডেমনিটি কাদের দেওয়া হয়? খুনিদেরকে রক্ষা করার জন্য দেওয়া হয়। তাই ইউনূস এই খুনিদেরকে রক্ষার জন্য আবারও ইনডেমনিটি দিয়েছে। আবার এখন যে বাংলাদেশের যে সেনাবাহিনীকে তিলে তিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গড়ে তুলেছিলেন, এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে আন্তর্জাতিক বিশ্বে, বিশেষ করে ইউএন শান্তি মিশনেও তাদের যে সুনাম ছিল, সেটার মানে কোমর ভেঙে দিয়ে পাকিস্তানের তাবেদার একটি রাষ্ট্র আবার সেই পর্যায়ে ফিরে আনার জন্য এটা হচ্ছে তাদের চক্রান্ত। আমি যে জিনিসটা মনে করি যে ক্যান্টনমেন্টে আজকে কারাগার তৈরি করেছে তারা, এবং সেখানে আদালত বসাচ্ছে। আমরা আশা করি আগামী বিজয় দিবস 16ই ডিসেম্বরের আগে যেন দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, তারা যদি রাস্তায় নেমে না আসে, তাহলে আমাদের এই ঋত যে গৌরব, আমাদের যে মানে অর্জিত যে গৌরব,
মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম, সেই স্বাধীনতা বিপন্ন হবে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকালকেরই একটা নিউজ যে চিটাগাং পোর্ট সহ কন্টেইনার টার্মিনাল, মংলা পোর্ট, কি বলে দুবাই ভিত্তিক একটি কোম্পানি, আমেরিকান কোম্পানির কাছে অলরেডি 30 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে। আমরা আর একটা নিউজে জানতে পারছি যে এই ডিপ স্টেট যারা চালায় যে দেশ, তারা 90 বছরের জন্য বাংলাদেশে একটি পোর্ট খুঁজছে যেখানে তারা তাদের বেস তৈরি করবে। তারা করিডোর দিচ্ছে ওখানে এবং বাংলাদেশকে অশান্ত করে তুলছে দক্ষিণাঞ্চল, বিশেষ করে যে একটা যুদ্ধের প্রক্সি ওয়ারের একটি ক্ষেত্র হিসেবে। সুতরাং এই সেনাপ্রধানের বক্তব্য থেকে আসছিল যে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আজকে সেই সার্বভৌমত্ব বিপন্নের মুখোমুখি আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের আহ্বান থাকতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যরা আজকে যারা বিচারের মুখোমুখি, তাদেরকেও রুখে দাঁড়াতে হবে। এই অপশক্তি এবং এই যে তথাকথিত এনজিও সরকার, যারা বিদেশি অর্থের পুষ্ট হয়ে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশ যে উদীয়মান একটি বাংলাদেশ, যেটা আগামী 26 সনে জাতিসংঘে গ্রাজুয়েশন হওয়ার কথা ছিল উন্নয়নশীল দেশের তালিকায়, সেই দেশটাকে আবার সেই প্রধানত সেই বাস্কেট কেস, হেনরি কিসিঞ্জারের বাস্কেট কেসে রূপান্তরের জন্য তারা ষড়যন্ত্র করছে। আমরা মনে করি 18 কোটি মানুষের মধ্যে হয়তোবা 20-50 লক্ষ বা সর্বোচ্চ হয়তো 1 কোটি মানুষ এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তথাকথিত পরাজিত শক্তি এই জামাত শিবির, স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর কাছে আর সময় ক্ষেপণ করার সুযোগ নেই। আমরা মনে করি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব যেমন অবশ্যম্ভাবী, যদি দরকার হয় আমরা এই প্রবাস থেকে আহ্বান জানাই আবার একটি গেরিলা যুদ্ধের ডাক আসুক। সেই গেরিলা যুদ্ধে লক্ষ লক্ষ যুবক যেমন 71-এ তারা অস্ত্র হাতে মাঠে নেমেছিল, আমরা মনে করি এই অস্ত্রধারী জঙ্গি বাহিনী এবং এই সুদখোর ইউনূসের প্রতিরোধ করতে গেলে আমাদের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, বিজিবি, অন্যান্য র্যাব সকল সদস্যদেরকে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প আমি দেখি না। আপনার অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্জিদা খানম, যেটি বলছিলেন মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রতিহিংসার কথা বলছিলেন, আবার প্রতিরোধের কথা বলছিলেন এবং সেই প্রতিরোধটি তিনি ভিন্ন ভাষায় বলেছেন। এই যে আদালতে আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাদেরকে বিচারের এই যে প্রতিদিন দেখানো হচ্ছে, লাইভ দেখানো হচ্ছে ইত্যাদি, অনেকেই বলছেন যে ইতিমধ্যেই কাকে কাকে ফাঁসি দেওয়া হবে, রায় দেওয়া হবে, এগুলো সব ছক করা হয়েছে। তো যদি কোনোভাবে, যেটি মোহাম্মদ আলী সিদ্দিকীর যে প্রত্যাশা, মানুষ যদি রুখে দাঁড়ায় এবং কোনো পরিবর্তন আসে, সেই ক্ষেত্রে এই আদালতের কি হবে বা রায়ের কি হবে, কিংবা যারা এই বিচার করছে এখন তাদের কি হতে পারে আইনগত জায়গা থেকে? আমি শুধু একটু তৌফিক ভাই জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এই যে লাইভ প্রচারণা আদালতের বিচারের, পৃথিবীর কোন দেশে কোন স্থানে এই প্রভিশন নাই। যিনি সঞ্জিদা আপা উনি আছেন, উনি ভালো জানেন, আরো ভালো বলবেন। এবং কার্টুন তৈরি করে ছবি এঁকে আদালতের অবস্থা দেখানো হয়, ইভেন কোন জাজের, কোন লয়ারের, কোন আসামির ছবি কোথাও প্রদর্শনের নিয়ম নাই। তো এই যে সো কল্ড প্রসিকিউশন তারা যেটা করছে, এটা বিশ্বে নজিরবিহীন এবং কোনোভাবেই আইসিটি আদালতে এই ধরনের বিচার এটা হতে পারে না। একমাত্র যুদ্ধাপরাধীদের জন্য 71-এর সেই মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য স্পেশালি এই আদালত তৈরি করা হয়েছিল। আমরা মনে করি যে সাধারণভাবে দাবি জানাইয়ে সাধারণ কথা বলে এটাকে থামানো যাবে না। টিট ফর ট্যাট, দ্যাট অ্যাক্ট উই হ্যাভ টু ডু ইট রাইট নাও। অবশ্যই তারা যে প্রহসনের যে নাটকটা করছে, আমি বলবো এটা একটা নাটক। এই নাটকটা যে মঞ্চস্থ করছে তারা, এটা কিন্তু পরিষ্কার। আর এই ধরনের নাটক শেখ হাসিনা ভয় পায় না। আবারও বলছি, সে বঙ্গবন্ধুর মেয়ে। আপনার কি মনে হয়
যে বঙ্গবন্ধু কন্যা যে বক্তব্যগুলি রাখছেন ভার্চুয়ালি বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনার কি মনে হয় যে সামান্যতম ভয় পেয়েছে? কারণ এটা কোনোদিনও সম্ভব নয় বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই দেশের উন্নয়নের জন্য আর ওই যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার কারণে সেই পুরোপুরি জিঘাংসার একটি নাটক মঞ্চস্থ হচ্ছে। এই নাটককে বঙ্গবন্ধু কন্যাও ভয় পায় না, এবং একজন কর্মী হিসেবে আমি চিন্তা করেন, আমি কোনোদিন অস্ত্র হাতে নেইনি, আমার বিরুদ্ধে 30টার উপরে মার্ডার কেস, চিন্তা করতে পারেন। সুতরাং যখন 32 নাম্বারকে ঘুরিয়ে দেওয়া হয়, স্বাধীনতার ইতিহাসকে যখন ঘুরিয়ে দেওয়া হয়, বঙ্গবন্ধুকে এই জাতির মন থেকে মুছে ফেলবার চেষ্টা করা হয়, তখন আপনার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি পোড়ালেই কি না পোড়ালেই কি, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন আগুন জ্বলছে। এই আগুন আমাদের ইতিহাস ঐতিহ্য মুছে ফেলবার চেষ্টা করছে। এই চেষ্টা আমি মনে করব ব্যর্থ। 71-এ যেমন অস্ত্র ধরেছিল যুব সমাজ, আজকেও অপেক্ষা শুধুমাত্র আবার অস্ত্র আমাদের ধরতেই হবে। আমি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে একাত্মতা প্রকাশ করে বলতে চাই, অস্ত্র ধরা ছাড়া, এই জঙ্গিদের সাথে গেরিলা যুদ্ধ ছাড়া আমাদের মুক্তি নেই। আমাদের মুক্তি অর্জন করতে হলে অবশ্যই আপনি দেখেন ইউনূস কতটা জঙ্গি, ক্ষমতায় এসেই অবৈধভাবে ক্ষমতা দখল করেই তার জিঘাংসে কিভাবে চরিতার্থ করছে, এসেই কিন্তু জঙ্গিদেরকে জেলখানার থেকে ছেড়ে দিয়েছেন, আর আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে, মুক্তিযোদ্ধাদের দিয়ে জেলখানা ভরেছেন। আজকে জেলখানায় জায়গা হচ্ছে না, একজনের জায়গায় 10 জনকে রাখা হয়েছে। কি নির্মম ভাবে! আপনি দেখেন আমাদের হুমায়ুন ভাই, আমাদের শিল্পমন্ত্রী ছিলেন, তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে বিনা চিকিৎসায় তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। প্রত্যেকজন বীর মুক্তিযোদ্ধা জেলখানায় রয়েছে, তারা মৃত্যুর গ্রহণ করছে, তাদেরকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে। রুখে দাঁড়াবার এখনই সময়, রুখে দিতে হবে, আর বাড়তে দেওয়া যায় না। এই খুনি ইউনূসকে আর বাড়তে দেওয়া যাবে না। একটার পর একটা অন্যায় করেই যাচ্ছে, একটার পর একটা অপরাধ করেই যাচ্ছে, একটার পর একটা জিঘাংসার চরিতার্থ করেই যাচ্ছে। এটা তো হতে পারে না। একটা দেশ, সেই দেশে আইনের শাসন নেই, সেই দেশে মানুষের স্বাধীনতা নেই, কথা বলবার নেই, স্বাধীনতা নেই, যে দেশের মানুষ খাদ্য উদ্ভিদের দেশ থেকে একটা খাদ্য ঘাটতির দেশে পরিণত হয়েছে। এত বড় বড় কথা কিভাবে বলে ইউনূস, কিভাবে বলে? আমি আজকে দেখছিলাম সে যে এই 14 মাসে 14টা ট্যুর করেছে আন্তর্জাতিকভাবে, সে বিভিন্ন দেশে গিয়েছে, কোথাও দাওয়াত পেয়ে গিয়েছে, কোথাও বিনা দাওয়াতেই গিয়েছে। দাওয়াত দিতে বললেও উনি দাওয়াত খেতে যেতে ভুলেন না। ব্রিটেনে গিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী দেখা করেননি। আজকে দেখলাম সেই ইটালি, তার এত প্রিয় জায়গা, সেই প্রধানমন্ত্রীও নাকি তার সাথে দেখা করতে চান না। আজকে আমি পাশাপাশি দুটো ছবি দেখলাম, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বীরের মতো করে ঢুকছেন ইটালিতে, ইটালির প্রধানমন্ত্রী তাকে নিয়ে হাঁটছেন, আর ডক্টর ইউনূস পাশাপাশি দিয়েছে লবি দিয়ে একা একাই তার সেই কি শফিক, হ্যাঁ, তার যে ডাস্টবিন শফিক আর তার সাঙ্গপাঙ্গরা কয়েকজন মিলে তারা হেঁটে হেঁটে, তাও আবার কি আপনার এয়ারপোর্ট থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছে, পিছনের দরজা দিয়ে সে যাতায়াত করে, সামনের দরজা বন্ধ হয়ে গেছে। যেমন ব্রিটেনে হয়েছিল, যেমন আমেরিকায় হয়েছিল,
সদর দরজা দিয়ে আজকে আসে যেতে সাহস পায় না, দুদিন পর বাংলাদেশেও তাকে ধরতে পারবে, পিছনের পালানোর চেষ্টা চলবে, পালাতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ তাকে পালাতে দেবে না। মানুষের অধিকারকে যে হরণ করেছে, জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে মোহাম্মদ আলী ভাই যে কথা বলবেন অত্যন্ত সত্য। করিডোর দেওয়া হয়েছে, সেই করিডোর দিয়ে অস্ত্র যাচ্ছে, কোথায় যাচ্ছে? আরাকান যাচ্ছে। সেই অস্ত্র দিয়ে আরাকানিরা যুদ্ধ করবে কার সাথে? মায়ানমার বাহিনীর সাথে। আমাদেরকে বিনিময়ে দিবে কি? আমাদের এই করিডোর দিয়ে যাবে, আমাদের বিনিময়ে দিবে এই যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক। তাহলে দেখেন আপনি, এই করিডোর দিয়ে আমাদের কোনো লাভ হলো না। বন্দরটা দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের মানচিত্রটাই বদলে দেওয়া হচ্ছে। শুধু ইউনূস আর কি ক্ষতি করবে? ক্ষতির তো কিছু বাকি রইল না। বড় বড় কথা বলে বাংলাদেশকে আজকে সে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে উঠাতে হলে আমাদের অনেক সময় আমরা পিছিয়ে গেছি, অনেক সময় পিছিয়ে গেছি, আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম, অনেক পিছিয়ে গিয়েছি। আজকে যেই লোকটা 15 বছর আগে যে ছেলেটি বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে রোজগারের জন্য, চাকরি নিয়ে বিদেশে গিয়েছে, 15 বছর পর এখন বাংলাদেশে ফিরুক, এয়ারপোর্টে নেমে কি ঢাকা শহর চিনতে পারবে? এই এক্সপ্রেসওয়েতে উঠলে কি ঢাকা শহর কি চেনা যায়? চেনা যায় না। তো থার্ড টার্মিনাল, পদ্মা সেতু, মেট্রো রেল তো আমরাও স্বপ্ন দেখিনি, কিন্তু সেই স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা দেখেছেন, বাস্তবায়ন করেছেন। বিদেশের মতো কত সুন্দর ওয়েস্টার্ন কান্ট্রির মতো বাংলাদেশে মেট্রো রেল চলছে। হ্যাঁ, সুতরাং এই যে এত সুন্দর একটা স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর সেই স্বপ্নে ছুঁয়ে যাওয়া বাংলাদেশ শেখ হাসিনার হাতে আমরা পেয়েছিলাম, কিন্তু সেই বাগানো তছনছ করে। তবে আমাদের একটা শক্তি আছে, সেই শক্তির উৎস হচ্ছে বঙ্গবন্ধু কন্যার কণ্ঠস্বরটা। এই 5ই আগস্টের পর থেকে ভার্চুয়ালি তার কণ্ঠ শুনবার জন্য তৃণমূলের সেই গ্রামাঞ্চলের সেই নেতা কর্মীও মানে থাকে, অপেক্ষায় থাকে কখন বঙ্গবন্ধু কন্যার কণ্ঠস্বর শুনবে। তিনি বেঁচে তো আছেন, তাকে যে মেরে ফেলবার, আরেকটা 15ই আগস্ট করবার জন্য তাদের যে পরিকল্পনা ছিল, ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র তো সফল হয়নি। সুতরাং আমাদের শক্তির উৎস এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন এবং বাংলাদেশে ফিরে আসবেন। আর এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে উঠাবার কোন বিকল্প, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। সুতরাং আজকে হোক কালকে হোক, হয়তো সময় লাগবে, কিন্তু আমাদের ওই যুদ্ধ করে আমাদের অস্ত্র হাতে নিতে হবে, 71-এর মতো আবার যুদ্ধ করতে হবে, গেরিলা যুদ্ধ করে এদেশকে মুক্ত করতে হবে, এই হায়ানাদের থেকে মুক্ত করে শকুনদেরকে তাড়িয়ে আবার আমাদের সেই স্বপ্নের ছুঁয়ে যাওয়া বাংলাদেশে আমরা পা রাখবো ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট সানজিদা খানম। আমি একদম শেষ ছোট করে একটু মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনি যদি একটু বলেন যে এই যে সেনাবাহিনী যাদেরকে গ্রেপ্তার করা হলো, আটক করা হলো এবং এই ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা করে এই কোর্ট মার্শালকে বাইপাস করে আলাদা সিভিল একটি আদালত করা কিংবা কারাগার করা, এই জিনিসগুলো কি আন্তর্জাতিক যে মানবাধিকার অঙ্গন থেকে দেখা হচ্ছে বা দেখলে কি হতে পারে? খুব ছোট করে আমরা শেষ করব, ছোট করে যদি একটু বলেন। এই ইনফরমেশনটা দিয়ে রাখি তৌফিক ভাই, একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে বিশ্বের কোথাও কোনো ক্যান্টনমেন্টের মধ্যে এরকম কোনো সিভিল আদালত নেই, কোনো এরকম কোনো কারাগারও নেই। এটা আমি জেনেই বলছি, নেই, উদাহরণ নেই কোনো। ধন্যবাদ তৌফিক ভাই। আমি যেটুকুন আপনার কনক্লুশনে যেটা এসে বলতে চাই সেটি হচ্ছে এই যে ব্লুপ্রিন্ট, ইউনূসের যে ব্লুপ্রিন্ট, তাকে যেটা শিখিয়ে দেওয়া হয়েছে, তাকে যেটা করা হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে এই পশ্চিমা পরাশক্তি যে প্রতিনিধিরা প্রতি মাসে বিগত সরকারের আমলে প্রতি মাসে বাংলাদেশে সফর করত এবং কিছু কিছু নামের সঙ্গে আমরা সবাই পরিচিত। তাদের সেই সফরের মূল উদ্দেশ্য কি ছিল, কাদেরকে দিয়ে চক্রান্ত করা হয়েছে, আমরা এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি দেশপ্রেমিক জনগণকে
যে সেই নামগুলা, সেই চরিত্রগুলাকে একটু চিনে রাখা, একটু বুঝে রাখার জন্য। প্রবাসের আন্তর্জাতিক মহলে সকল দেশ এই ডিজিটাল যুগে পৃথিবীর কোথায় কি ঘটছে তার চুলচেরা তারা বিশ্লেষণ করছে, তারা সেটা ডকুমেন্টেড করছে। আপনারা লক্ষ্য করেছেন ইতিপূর্বে বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূতরা আওয়ামী লীগের জনৈক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপরে ইউএনডিপি এবং জাপানের রাষ্ট্রদূত তারা প্রেস কনফারেন্স করে তাদের বক্তব্য এবং তাদের উষ্মা প্রকাশ করেছেন। তারা বাংলাদেশকে ভবিষ্যতে কিভাবে দেখতে চান সেটা চাচ্ছেন। সর্বোপরি বাংলাদেশের যে সমস্ত মেধাবী তরুণ যারা বিভিন্ন পরীক্ষায় আইএসএসবি দিয়ে সেনা বাহিনীতে যারা নিয়োজিত হন, যারা বিভিন্ন প্যারামিটারে উত্তীর্ণ হয়ে একজন মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল হন, তাদেরকে একটি মিথ্যা গুমের অভিযোগ এনে এই তথাকথিত ইউনূস সরকার ক্যান্টনমেন্ট পরিদর্শন করে সেই আয়নাঘরগুলা খোঁজার চেষ্টা করেছে। আমরা সবাই দেখেছি যে সেই মেকআপ স্টোরি কিভাবে করা হয়েছে। সিলেক্টিভ কিছু সাংবাদিকদের সেখানে নিয়ে সো কল্ড আয়নাঘর সেখানে দেখানো হয়েছে, যার কোনো অস্তিত্ব নাই। অথচ জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, ইভেন 111 যে সরকার, সেনা সমর্থিত সরকার আমরা যেটা বলি, তত্ত্বাবধায়ক সরকার, সে আমলেও খোদ এই যে তারেক রহমানকে যে নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল এই সেনানিবাসে, সে সময় কিন্তু কেউ এই আয়নাঘরের কথা বলে নেই। হ্যাঁ, এবং যে টর্চার সেলগুলা বহু আগের থেকে আছে, তার বিভিন্ন নামে দিয়ে দেশে বিদেশে যে গুজব সেন্টারগুলা যারা সেট করেছিল, যাদেরকে অর্থায়ন করা হয়েছে, তারা একটা পোর্ট্রেট তৈরি করেছে, যার ভিত্তিতে এই মেধাবী মানে সাহসী সৈনিক, কর্মকর্তা, অফিসার যারা যুদ্ধকালীন দেশকে রক্ষা করবে, দেশমাতৃকার শপথ নিয়ে যারা প্রশিক্ষিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সম্মানিত, সেই সদস্যদেরকেও তাদের মনোবল ভেঙে দিয়ে তারা যাতে ভবিষ্যতে কোনো দেশের সঙ্গে কোনো জায়গায় মাথা উঁচু করে প্রতিরোধ গড়ে তুলতে না পারে, সেই প্রচেষ্টা করছে এই ইউনূস। আর তার সর্বশেষ যে প্রচেষ্টাটা, তার যে গ্রামীণ ব্যাংকের মাইক্রো ক্রেডিট 18% থেকে 40% সুদে, মানুষ যদি গরিব থাকে তাহলে লাভ, তাদেরকে সুদ দেবে, লোন দেবে, দিয়ে উচ্চ সুদ সেখানে নিয়ে এসে সে মানে হাজার হাজার কোটি টাকার নিজে মালিক বনবে, যিনি নিজে একজন বিলিয়নার ক্লাবের সদস্য এবং নিরীহ গরিব মানুষের রক্ত শোষণ করে যে ব্যক্তি, যিনি বিশ্বে তার নাম কামিয়েছেন অর্থ দিয়ে, যিনি নোবেল প্রাইজ অর্জন করেছেন বলে বাজারে প্রচলিত আছে, এবং যিনি বাংলাদেশ সরকারের নিয়মিত ট্যাক্স প্রদান করেন না, শত শত কোটি টাকার ট্যাক্স যিনি করেছেন। তো সেই একজন দুর্নীতিবাজ, একজন মানি লন্ডারার, একজন মানুষ যিনি দেশের কোন ক্রান্তিকালে, সেটা সাইক্লোন হোক, বন্যা হোক, একটা টাকা কোথাও কোনোদিন দান করেন নাই। আমাদের জাতীয় কি বলে মৌলিক যে ভিত্তি, সেই ভিত্তি মূলে যিনি কোনোদিন স্মৃতিসৌধে কোনোদিন যান নাই, যিনি শহীদ মিনারে যান নাই, যিনি আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধে বিশ্বাস করেন না, যে দুর্বৃত্ত নিউ ইয়র্কে বসে বলেছেন যে রিসেট বাটন দিয়ে তিনি ইতিহাস মুছে দিয়েছেন বাংলাদেশের, সেই দুর্বৃত্তকে রুখে দেওয়ার এখনই সময়। আমরা আহ্বান জানাই আপনার এই শোয়ের মাধ্যমে, শুধুমাত্র সাধারণ জনগণ না, তার সঙ্গে সেনা সদস্যদেরও আমরা আহ্বান জানাই, আসেন আমরা ভাইয়ে ভাইয়ে মিলে, আর রক্তারক্তি নয়, কাউকে মিথ্যা অপবাদে তাদেরকে নিঃশেষ করে দেওয়া, তাদের মৃত্যুদণ্ড দেওয়া পক্ষে আমরা না। বাংলাদেশ এগিয়ে যাক আবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যে দেশে মানবাধিকার থাকবে। আর এই অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল শুধুমাত্র ৭১-এর ঘাতকদের বিচারের জন্য, সেই মানবতা বিরোধী অপরাধের জন্য। সুতরাং এই যে তাদের যে এই স্বাধীনতার এত বছর পর আমরা কখনো দেখি নাই বা শুনি নাই তৌফিক ভাই, যেখানে ক্যান্টনমেন্টে এদের জন্য জেলখানা করা হয়েছে এবং তাদের বিচারের জন্য নিয়ে যাওয়া হবে ট্রাইব্যুনালে। জি,
আমি আবার আসবো আপনার কাছে। আপনি খুবই যৌক্তিক এবং খুব পয়েন্ট ধরে ধরে কথাগুলো বললেন। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা এই আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমরা দেখেছি ক্যান্টনমেন্টের মধ্যে এখন বিশেষ কারাগার স্থাপন করা হয়েছে এবং সেখানে আটক যাদেরকে করা হয়েছে তাদেরকে সেখানে রাখা হবে। অন্যদিকে কোর্ট মার্শালও আছে। তার মানে এই যে কারাগার বা এই আদালত, এই যে তাজুল ইসলামদের আদালত এবং কোর্ট মার্শাল সেনাবাহিনী, তারা কি মুখোমুখি বা বনাম হয়ে গেল কিনা? আমার সঙ্গে এখন অতিথি হিসেবে আরেকজন যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে মানবাধিকার নিয়ে কাজ করেন। আমি আপনাকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আপনি শুনছিলেন অ্যাডভোকেট সানজিদা খানম বলছিলেন, আইনের ব্যাখ্যা দিয়ে বলছিলেন। তো এই যে আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশনায় কিংবা সরকারের নির্দেশনায় যে ক্যান্টনমেন্টের মধ্যে নতুন করে বিশেষ কারাগার স্থাপন করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন মোহাম্মদ আলী সিদ্দিকী? ধন্যবাদ তৌফিক মারুফ ভাই এবং সহ আলোচক অ্যাডভোকেট সঞ্জিদা খাতুন। আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় অবতারণা করেছেন। বিশেষ করে বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আমার কাছে মনে হচ্ছে যে এই তথাকথিত ইন্টারিম গভর্নমেন্ট তাদের সীমা পরিসীমা লঙ্ঘন করে আজকে সেনাবাহিনীর কিছু সদস্য, যেটা 15 জন সদস্যদের মধ্যে বোধহয় 14 জনকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজকে এই নিউজে দেখলাম তারা মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা MES, সেখানে অস্থায়ী আদালত স্থাপন করেছে, আর অফিসার্স মেসকে করেছে তারা একটি কারাগার। এবং সেই কারাগারটাকে আমি খুব আশ্চর্য হচ্ছি যে যেখানে সেনা হেফাজতে আছে, ক্যান্টনমেন্টের ভিতরে আছে, সেখানে 9 মিটার উঁচু করে কাঁটাতারের বেড়া এবং ইত্যাদি দেওয়া হচ্ছে বলে একটি নিউজ পোর্টালে নিউজ দেখলাম, যে এরা পালায়ে যাবে ওখান থেকে বা ইত্যাদি। কি একটা অদ্ভুত কাণ্ড, যেটা জেনারেল জিয়া এবং জেনারেল এরশাদের যে সামরিক শাসন ছিল সেই আমলেও এ ধরনের কার্যকলাপ পরিলক্ষিত হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে এতটা অসহিষ্ণু এই ইলেজিটিমেট অকুপেশনাল ফোর্স আন্ডার ইউনুস গভর্নমেন্ট, তারা কোনটা রেখে কোনটা করবে তার কুলকিনারা পাচ্ছে না। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে, যেখানে 30 জন আসামি, সেখানে গুম খুনের অভিযোগ এনে নতুন করে ICT ট্রাইব্যুনালে যে আইন পাশ করা হয়েছে 8 তারিখে, পৃথিবীর কোন দেশে এ ধরনের কোন আইন আছে বলে আমার জানা নেই। আমি আইনের লোক না, এখানে আইনজ্ঞ অ্যাডভোকেট সঞ্জিদা আছেন, উনি বলবেন। এটা নিয়ে আরো কথা হয়েছে, যখন কোর্টটা হলো তখন কিন্তু অনেক মানে মিডিয়াতে আমরা আলোচনা করেছি যে এরকম কোন দৃষ্টান্ত নেই এবং কোর্টটা পুরোপুরি অবৈধ। না, কোর্টও যেমন অবৈধ, তেমনি ভাবে এরকম একটি আইন যেখানে করা হচ্ছে যে যার বিরুদ্ধে একটা অভিযোগ আনা হবে, অভিযোগ আনা মানেই সে অপরাধী নয় আইনের সংজ্ঞায়, তো তার সরাসরি তার চাকরি চলে যাবে। এই যে চাকরি চলে যাওয়া, যেখানে একটা রিস্কি বিজনেস, সেটা সরকারি কোনো আমলা বা সামরিক কোনো আমলা, অসামরিক বা সামরিক যারাই হোক না কেন, এদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাহলে বিচারে যদি একজন অ্যাকুইটেড হয়, সে যদি খালাস পায়, তাহলে সে কি চাকরিটা ফেরত পাবে? এই প্রশ্ন করা হয়েছিল সেদিন। জেনারেল হাকিমুজ্জামানের প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা করেছেন, উনি সদুত্তর দিতে পারেননি। তাহলে তার কি হবে? তাহলে একজন লোক শুধুমাত্র অভিযোগ আনার ফলেই তার চাকরি এবং অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন কিনা, এক। 2 নম্বর, যেটা আমি অত্যন্ত স্পর্শকাতর যে বিষয়টি লক্ষ্য করছি, তাদের আসল টার্গেট সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আসামি করা।
কারণ তাকে একইভাবে আসামি করার সাথে সাথে তার চাকরি চলে যাবে, তার এই সেনা প্রধানগিরিও চলে যাবে। বারবার করে এই অবৈধ ইউনূস সরকার সেনা প্রধানকে বরখাস্তের জন্য এই এনসিপি বাহিনী সহ অন্যান্যরা তারা বঙ্গভবন আক্রমণ করেছে, ঘেরাও করেছে, তারা সফল কাম হন নাই।